হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। জিকে একাডেমি চ্যানেলে আমি সর্বজিৎ তোমাদের সকলকে স্বাগত জানাই। ইন্ডিয়ান পলিটি বা ভারতের সংবিধান এই সাবজেক্ট আমরা পড়ছিলাম এম লক্ষ্মীকান্তের বই থেকে, এবং এই বইটাকে আমি বাংলাতে তোমাদেরকে সামারি করছিলাম, এবং এর আগে আমি একটা চ্যাপ্টার অলরেডি কমপ্লিট করে এসেছি, ফার্স্ট চ্যাপ্টার যেটা এই বইতে ছিল। আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করবো, চ্যাপ্টার নাম্বার 2। তো তার আগে যদি তোমরা এই টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে এবং ফেসবুক পেজের মধ্যে কোথাও জয়েন না হয়ে থাকো, তাহলে জয়েন হয়ে যাও। কারণ টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে ক্লাসের নোটিফিকেশন প্লাস পিডিএফ, যে পিডিএফগুলো আমি ইউজ করছি সেগুলো তোমরা পেয়ে যাবে। আর ফেসবুক পেজে ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে। আর টেলিগ্রাম গ্রুপে তোমরা মেসেজ করতে পারবে, তোমরা গিয়ে আমাকে যদি কিছু বলার থাকে, কোনো কোশ্চেন ডাউট থাকে, এখানে বলতে পারবে। এছাড়া যদি এই চ্যানেলের অ্যাবাউট সেকশনে যাও, দেখবে সাইডে একদম লাস্টে অ্যাবাউট সেকশন রয়েছে, সেখানে এইগুলো লিঙ্কও দেওয়া রয়েছে। তো তোমরা লিঙ্কের উপর ক্লিক করলেও এই টেলিগ্রাম পেজ বা টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম গ্রুপগুলো পেয়ে যাবে। তো সেখান থেকেও তোমরা ফলো করতে পারো। তো তোমরা যেখান থেকে ইচ্ছে করতে পারো, কিন্তু তোমাদের সুবিধা হবে এটাতে, কারণ পিডিএফ গুলো প্রয়োজন, তোমাদের এগুলো রিভাইজ করতে হবে। যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দাও, যাতে ইউটিউবে তোমরা আমার সঙ্গে যুক্ত থাকতে পারো। প্লিজ সাবস্ক্রাইব করো। যারা অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তো তোমাদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। তাহলে তোমরা আগামী দিনে এই চ্যানেলে যা ভিডিও আপলোড হবে সেগুলো ইউটিউব থেকেও নোটিফিকেশন পেয়ে যাবে। এই চ্যানেলের প্লেলিস্টে গেলে তোমরা আমার বানানো সমস্ত ভিডিও পরপর সাজানো অবস্থায় পেয়ে যাবে, এবং তোমরা যেভাবে পড়ার পরপর চ্যাপ্টার অনুযায়ী যেভাবে পড়তে হয় সেইভাবে আমি সাজিয়ে রেখেছি। প্রত্যেকটা প্লেলিস্ট সেইভাবে সাজানো রয়েছে, তোমরা গিয়ে সেখানে জয়েন হয়ে মানে সেই প্লেলিস্টগুলো দেখে নিতে পারো। এছাড়া আমি শুক্র, শনি, রবিবার এই 3 দিন রাত্রি 9টা থেকে লাইভ ক্লাস নিই। লাইভ ক্লাসে কি হয়, আমরা কোশ্চেন অ্যান্সার ডিসকাশন করছি। তো লাইভ ক্লাসে তোমরা জয়েন হতে গেলে শুক্র, শনি, রবিবার রাত্রি 9টার সময় এই চ্যানেলে অন থেকো। আর আগে যে লাইভ ক্লাসগুলো হয়ে গেছে, কোশ্চেন অ্যান্সার অনেকগুলো কোশ্চেন, প্রচুর কোশ্চেন অ্যান্সার আমরা প্র্যাকটিস করছি, অলরেডি করে ফেলেছি। সেইগুলো দেখতেও এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, সেখানে সমস্ত প্লেলিস্ট দেখতে পেয়ে যাবে। তো চলো, আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার শুরু করব। তোমাদের যাদের কাছে এই বইটা রয়েছে তারা চ্যাপ্টার নাম্বার 2-তে চলে যাবে, সেখানে পেয়ে যাবে মেকিং অফ কনস্টিটিউশন, অর্থাৎ আমরা সংবিধান এবার আস্তে আস্তে তৈরি করব। আগের দিন যে চ্যাপ্টারটা আমরা পড়েছি সেখানে আমরা ওভারঅল যখন ভারত স্বাধীন হয়নি সেই সময় ভারতে কি কি আইন পাস হয়েছিল সেইগুলোকে ডিটেলসে আলোচনা করেছিলাম। সেইটা দেখতে এই চ্যানেলে মানে প্লেলিস্টে যাও, এই আগের ভিডিওটা অবশ্যই, আগের ভিডিও দুটো অবশ্যই দেখে নিও। ঠিক আছে, তো চলো আজকে যেখানে শুরু করব, আস্তে আস্তে আমরা ভারতের স্বাধীনতার পর থেকে বা আস্তে আস্তে যখন থেকে ব্রিটিশরা ঠিক করে নেয় যে ভারতকে স্বাধীন করা হবে, সেই সময় থেকে যে সংবিধান তৈরির যে প্রসেস, সেইটা ফার্স্ট পার্টের মাধ্যমে দেখবো। কারণ এই চ্যাপ্টারটাও কয়েকটা পার্টের মধ্যে, আশা করছি দুটো পার্টে কমপ্লিট করে দেব। তো চলো, ডিমান্ড ফর এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। প্রথম যে হেডিং এ তোমরা প্রথমে এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে, প্রথমে ভারতে কবে থেকে এই সংবিধান তৈরির জন্য ডিমান্ড করা হতে থাকে ব্রিটিশদের কাছে। কারণ সেই সময় ব্রিটিশ পরাধীন ভারত ছিল, এবং ভারতের থেকে বারে বারে এইরকম একটা কথা উঠে আসে যে ভারতীয়দের জন্য একটা সংবিধান তৈরি করতে হবে। এবং সেই কথাটা এইখানে যে কটা জিনিস রয়েছে না, তোমাদেরকে ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে, কারণ ডেট প্লাস কে মানে সেই ঘটনাটা, সেটা মুখস্থ রাখতে হবে, কারণ এখান থেকে ডাইরেক্ট এমসিকিউ কোশ্চেন আসে। আর তোমরা যে কোনো পরীক্ষা দাও, যে কোনো, এটা মেনলি ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য করা হচ্ছে এই ভিডিওগুলো, কিন্তু তোমরা যদি অন্যান্য পরীক্ষা দাও, একমাত্র এই বইটা লক্ষ্মীকান্ত এমন একটা বই, সেখান থেকে সমস্ত কোশ্চেন আসবে, 100% কোশ্চেন এখান থেকে আসে, কোনো চেঞ্জ মানে প্রতিটা পরীক্ষার। তো সেই জন্য এই বইটা খুব ইম্পর্টেন্ট বই, সেই জন্যই আমি এটাকে ডিটেলসে আলোচনা করছি। তো চলো, এটাই বলা হচ্ছে, প্রথম পয়েন্ট যেটা দেখতে পাচ্ছ, ইট ওয়াজ in 1934 that the idea of Constituent Assembly for India was put forward by for the first time by M.N. Roy, a pioneer of communist movement in India. M.N. Roy ইনি একজন কমিউনিস্ট ছিলেন, ভারতে কমিউনিস্ট আন্দোলনের বলা যেতে পারে রূপকার, শুরু তিনি করেছিলেন M.N. রয়। এবং ইনি প্রথমবার 1934 খ্রিস্টাব্দে ভারতের জন্য একটা সংবিধানের দাবি করেন। প্রথমবার কোনো একজন ভারতীয় ভারতের নিজের জন্য একটা সংবিধান
দাবি করে। এবার বলবে যে এতদিন আগের চ্যাপ্টারেই আমরা দেখে এসেছি যে একাধিক আইন পাস হয়েছিল, ব্রিটিশরা এরকম বিভিন্ন আইন পাস হয়েছিল, কিন্তু সেইগুলো পাস করেছিল, সেইগুলোর কারণ ছিল হচ্ছে ব্রিটিশরা শাসন করার সুবিধার্থে নিজেদের জন্য কিছু আইন পাস করেছিল, কিন্তু ভারতীয়দের উদ্দেশ্যে ভারতের মানুষের জন্য কোনো আইন কিন্তু পাস হয়নি। সেরকম একটা ডিম্যান্ড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, মানে হচ্ছে সংবিধান সভা, বাংলা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির বাংলা হচ্ছে সংবিধান সভা, তো সেই রকম সংবিধান সভার দাবি প্রথমবার উঠে আসে 1934 খ্রিস্টাব্দে। ঠিক তার পরের বছর 1935 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা আইএনসি প্রথমবার এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দাবি জানায়, অর্থাৎ এম এন রয়কে সাপোর্ট করে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হচ্ছে ভারতের সব থেকে বড় পার্টি। ভারতে এই সময় অনেকগুলো পার্টি ছিল, কিন্তু তাদের মধ্যেও ওভারঅল সব থেকে বড় পার্টি হচ্ছে আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এবং তারা যখন এই দাবিটা জানাতে থাকে, তারাও যখন এই সেম দাবি করতে থাকে, তখন ব্রিটিশদের মধ্যে একটা কথা শুরু হয় যে ঠিক আছে, এরকম একটা দাবি ভারতীয়দের থেকে আসছে। 1938 খ্রিস্টাব্দে জওহরলাল নেহেরু on behalf of INC declared that the constitution of free India must be framed without outside interference। অর্থাৎ জওহরলাল নেহেরু 1938 খ্রিস্টাব্দে কংগ্রেসের তরফ থেকে বলেন যে একটা কনস্টিটিউশন, একটা সংবিধান ভারতের মানুষের জন্য তৈরি করতে হবে, এবং সেই সংবিধানে বাইরের কারুর হাত থাকবে না, অর্থাৎ ব্রিটিশরা সেটা তৈরি করবে না, ভারতীয়রাই ভারতীয়দের জন্য সংবিধান তৈরি করবে। আর এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভা, বাংলা করলে এটা হচ্ছে সংবিধান সভা, সংবিধান সভা। এই সংবিধান সভা হচ্ছে কোনো একটা দেশের সংবিধান তৈরি করে, যে তৈরি করার কাজটা করবে সেইটাকে, সেই বডিটাকে বলা হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এখানে কয়েকজন ব্যক্তিরা থাকবে, তারা একত্রিতভাবে একটা সংবিধান তৈরি করবে। তো জওহরলাল নেহরু বলেন যে ব্রিটিশদের সাহায্যে নয়, আমরা নিজেরা আমাদের জন্য একটা সংবিধান তৈরি করব। অর্থাৎ ধীরে ধীরে এই ডিম্যান্ডটা বেশি হতে থাকছে। প্রথমে একজন ব্যক্তি এম এন রয় করেন, তারপরে পুরো কংগ্রেসের তরফ থেকে সেই দাবিকে সমর্থন জানানো হয়, তারপরে কংগ্রেস আরো তার সঙ্গে অ্যাড করে যে সেই সংবিধান ভারতীয়রাই তৈরি করবে, এবং সেটা বলেন জওহরলাল নেহরু 1938 খ্রিস্টাব্দে। এবার ব্রিটিশ, যেটা একটু আগে বলছিলাম যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই সময় এমন একটা পার্টি, তারা যখন কোনো ডিম্যান্ড করে তখন ব্রিটিশদের সেটা ভাবতে একটু বাধ্য হতে হতো, কারণ প্রচুর মানুষের সমর্থন তাদের সঙ্গে ছিল, এবং কংগ্রেস সেই সময় সব থেকে বড় পার্টি। অন্যান্য পার্টি যদি দাবি করতো অতটাও সেরকম এফেক্ট ছিল না, কিন্তু কংগ্রেসের দাবি ব্রিটিশরা ফেলতে পারে না। সেই কারণে 1940 খ্রিস্টাব্দে সেই দাবিটাকে মানা হয় ফার্স্ট টাইম। যদিও কিছুটা পরে দেখতে পাচ্ছি 34 থেকে 40, বেশ কয়েক বছর পরে ফাইনালি সেই দাবিটা মানা হচ্ছে। দ্য ডিম্যান্ড ওয়াজ ফাইনালি অ্যাকসেপ্টেড ইন প্রিন্সিপাল বাই ব্রিটিশ গভর্নমেন্ট ইন হোয়াট ইজ নোন অ্যাজ আগস্ট অফার। আগস্ট অফারের মাধ্যমে, আগস্ট অফার আছে 1940 খ্রিস্টাব্দে, এইটার মাধ্যমে ব্রিটিশরা ফাইনালি অ্যাকসেপ্ট করে যে আমরা ভারতের একটা সংবিধান তৈরি করতে চাইছি, এবং যেরকম যেরকম করে কংগ্রেস দাবি করছে সেরকম ভাবে একটা কংগ্রেস সেরকম একটা সংবিধান সভা তৈরি করে সংবিধান তৈরি আমরা করব, সেইটার জন্য আমরা প্রচেষ্টা নেব। তো এটা আগস্ট অফারের মাধ্যমে 1940 খ্রিস্টাব্দে বলা হয়। সেই অনুযায়ী 1942 খ্রিস্টাব্দে ক্রিপস মিশন আসে। ইন 1942 স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, এ মেম্বার অফ cabinet came to India with a draft proposal of British government on the framing of the independent constitution to be adopted after World War II। অর্থাৎ এই সময়ে 1942 খ্রিস্টাব্দে ক্রিপস মিশন আসে, এবং এটা বাধ্য হয়ে ব্রিটিশদের পাঠাতে হয়। এর আগে যে আগস্ট অফার দেওয়া হয়েছিল, সেই সময় ব্রিটিশরা কিন্তু বলেনি কবে এই সংবিধান তৈরি করা হবে, কবে এরকম একটা সংবিধান সভা তৈরি হবে, কিন্তু ক্রিপস মিশন পাঠাতে তারা বাধ্য হয়, কারণ সেই সময় চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই প্রথম অংশে ইংল্যান্ড, আমেরিকা, এই সমস্ত দেশগুলোর অবস্থা শোচনীয় হয়ে উঠেছিল। অন্যদিকে জার্মানি, জাপান, এই দেশগুলো ব্যাপকভাবে এদেরকে চাপে ফেলতে শুরু করেছিল, এবং সেই সময়ে আমেরিকা এবং
ব্রিটিশরা বুঝতে পারে যে ভারতীয়দের সাহায্য একান্ত প্রয়োজন, ভারতীয়দের সাহায্য না হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের হেরে যেতে হবে, মানে এইরকমও একটা পরিস্থিতি চলে এসেছিল। সেই জন্য তারা বাধ্য হয়ে এই ক্রিপস মিশনটা পাঠায়। স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এই একটা কমিটির হেড ছিলেন। তারা সকলে ভারতে আসেন এবং ভারতে এসে তারা একটা প্রপোজাল দেন, যেটাই ক্রিপস মিশন বা ক্রিপস প্রপোজাল, ক্রিপসের প্রস্তাব নামে পরিচিত। এই স্ট্যাফোর্ড ক্রিপস কে ছিলেন, ইনি ইংল্যান্ডের ক্যাবিনেটের একজন মেম্বার ছিলেন এবং তিনি ভারতে আসেন এবং এইটা বলেন। এবং এখানে একটা জিনিস বলা হয় যে ঠিক আছে, আমরা সংবিধান সভা করব, আমরা সংবিধান বানাবো, কিন্তু সেটা হবে কবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশরা জয়লাভ করে তাহলেই এটা হবে। আর এই সময়ে এমন পরিস্থিতি ছিল, তাতে আদেও বোঝা যাচ্ছিল না ব্রিটিশরা জয়লাভ করবে কি করবে না। স্বাভাবিকভাবে সেই সময়ের যারা ভারতের নেতারা ছিল, যে সমস্ত দলগুলো ছিল, কংগ্রেস বা অন্যান্য দলগুলো, তারা এটাকে মেনে নেবে না। আদেও ব্রিটিশরা জয়লাভ করবে কিনা, আদেও তারপরে এই দিন আসবে কিনা, সেই রকম ভেবে সকলেই এই দাবিকে রিজেক্ট করে। ইভেন মুসলিম লীগও এটাকে রিজেক্ট করে দেয়। তো ফাইনালি সকলেই এই ক্রিপস মিশনকে রিজেক্ট করে এবং এখানে গান্ধীজিও একটা উক্তি করেন, তোমরা জানো ইতিহাসে, আমরা এগুলো পড়বো সবই, যে ফেল পড়া ব্যাংকের ওপর চেক কাটার মতো ব্যাপার এটা একটা। মানে আদেও সেই ব্যাংকটা থাকবে কিনা জানি না, তার উপর আমরা চেক কেটে বলছি যে ভাই আমাদের টাকা দাও, এরকম একটা ব্যাপার, মানে এরকম একটা উক্তি গান্ধীজি করেছিলেন। তো ক্রিপস মিশন অ্যাকচুয়ালি ফেল হয়ে যায়। নেক্সট আসে হচ্ছে ক্যাবিনেট মিশন। আমরা বাকি জিনিসগুলো এতটা ডিটেলস এগুলো পড়ছি না, কারণ এগুলো সবই আমরা ইতিহাসে, মডার্ন হিস্ট্রিতে পড়বো। তো পরপর যে ঘটনাগুলো ঘটেছে এগুলো জানবো, আর অবশ্যই যেটা বললাম এই প্রত্যেকটা ইম্পর্টেন্ট কি কি হয়েছিল সেগুলো তোমাদের মনে রাখতে হবে। ফাইনালি ক্যাবিনেট মিশন ওয়াজ সেন্ট টু ইন্ডিয়া। এবার যখন এইটা ফেল হয়ে যায় তখন ক্যাবিনেট মিশন ভারতে আসে। এবার এই ক্যাবিনেট মিশনে কারা কারা ছিল সেটা তোমাদের জানতে হবে, সেই কারণে আমি এখানে একটা লিঙ্ক করেছি একদম লাস্ট পেজে। এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, যেমন ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন এটা আসে, 3জন মেম্বার ছিল। এই মিশনগুলোর মানে হচ্ছে একটা কমিটি, সিম্পলি একটা কমিটি, যাতে কয়েকজন লোক থাকবে, তার একজন প্রধান থাকবে, তারা এসে কিছু দাবি মানে কিছু বক্তব্য পেশ করবে, এই করা হবে, এরকম কিছু বলবে। তো ক্যাবিনেট মিশনে 3জন মেম্বার ছিল। একজন হচ্ছেন স্যার প্যাট্রিক লরেন্স, সেকেন্ড হচ্ছে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং থার্ড হচ্ছে এভি আলেকজান্ডার। এরা 3জন আসে এবং এই ক্যাবিনেট মিশন আসে 24শে মার্চ 1946 খ্রিস্টাব্দে। এবং এই ক্যাবিনেট মিশন যে প্রস্তাবটা দেয় সেটা পাস হয় 16ই মে 1946 খ্রিস্টাব্দে। এবং এই যে প্ল্যানটা যেটা তারা বলে সেটাকে ক্যাবিনেট মিশন প্ল্যান বলা হয়। ক্লিয়ার? আমরা বুঝে গেলাম। এবার এই ক্যাবিনেট মিশনে কে কে ছিল সেটা বুঝে গেলাম। সেই জন্য এখানে এটা একটা লিঙ্ক করা, এগুলো আমাদের মনে সঙ্গে সঙ্গে পড়তে হবে। তো ক্যাবিনেট মিশন এটা ভারতে আসে। While it rejected the idea of two constituent assembly, এর আগে একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে ক্রিপস মিশনে বাকি সমস্ত পার্টি তো সেটাকে রিজেক্ট করে। কংগ্রেস, আমরা শুধুমাত্র এখানে কংগ্রেসেরই কথা বলবো, কারণ কংগ্রেসই সব থেকে বড় পার্টি এবং সেকেন্ড হচ্ছে মুসলিম লীগ। এই দুটো পার্টির কথাই মেনলি আলোচনা করব, বাকিরা কি করলো অতটাও চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তো কংগ্রেস এখানে এটাকে এই ক্রিপসের প্রস্তাবকে করে, রিজেক্ট করে। এর কারণ হচ্ছে যেটা বললাম যে আদৌ ঠিক নেই জয়লাভ হবে কিনা, এখানে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। আর কংগ্রেসের দাবি ছিল ইমিডিয়েট, এক্ষুনি করতে হবে। ঠিক আছে? কারণ এখানে আরেকটু ডিটেলসে বলে দিচ্ছি তোমাদের, যদিও এটা হিস্ট্রির পার্ট। ক্রিপস মিশন যখন আসে তার আগে থেকে ব্রিটিশরা ভারতীয় যারা লিডার ছিল তাদের কাছে বলেন এসে যে ভারতীয়রা যেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনকে সাহায্য করে। ঠিক আছে? ভারতীয় লিডাররা, কংগ্রেস তখন বলে যে আমরা তখনই সাহায্য করব যখন এই সংবিধান সভা তৈরি করা হবে এবং আমাদের জন্য একটা সংবিধান তৈরির ব্যবস্থা করে দেওয়া হবে। এবার সেই অনুযায়ী ক্রিপস মিশনকে পাঠানো হয়। ক্রিপস মিশন এসে বলে আমরা দেব, সংবিধান তৈরি করতে ভারতীয়দের করব এবং ভারতীয়রা সেটা বানাবে, কিন্তু সেটা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। তো সেই কারণে কংগ্রেসের যে দাবি ছিল যে এক্ষুনি করতে হবে সেটা রিজেক্ট হয়, সেই কারণে এটাও রিজেক্ট হয়ে যায় ক্রিপস মিশন। অন্যদিকে মুসলিম লীগ এটা কেন রিজেক্ট করেছিল? মুসলিম লীগ এখানে যে ক্রিপস মিশন ছিল তাতে বলা হয়েছিল দুটো সেপারেট
কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হবে। ওকে, দুটো সেপারেট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, দেখো উইথ টু সেপারেট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা দুটো সংবিধান সভা তৈরি করা হবে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে হচ্ছে সংবিধান সভা, অর্থাৎ পুরো ভারতকে ভেঙে দুটো টুকরো করা হবে। এবং দুটো অটোনমাস স্বশাসিত রাজ্য তৈরি করা হবে। দুটো অটোনমাস স্টেট তৈরি করা হবে, একদিকে থাকবে একটা স্টেট, আরেকদিকে আরেকটা স্টেট থাকবে, এবং এদের ওপরে থাকবে ব্রিটিশ। এরকম একটা প্রস্তাব এখানে দেওয়া হয়েছিল, এই কারণে মুসলিম লীগ এটাকে রিজেক্ট করেছিল। ওকে, ফাইনালি সেকেন্ড যে মিশনটা আছে ক্যাবিনেট মিশন, এরা বলে যে দুটো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হবে না। ঠিক আছে, while it rejected the idea of two constituent assembly, it put forth a scheme for the constituent assembly which more or less satisfied the Muslim League. মোটামুটি ক্যাবিনেট মিশন যখন ক্যাবিনেট প্ল্যান যেটা দেওয়া হয় সেইটা মুসলিম লীগ মেনে নেয়। ঠিক আছে, এরা যেটা বলছে সেটা আমরা মেনে নিচ্ছি। ওকে, এইবার যখন মুসলিম লীগ মেনে নিচ্ছে এবং ক্যাবিনেট মিশন কংগ্রেসও মেনে নিচ্ছে, এটাও মনে রাখো কংগ্রেসও এটাকে অ্যাকসেপ্ট করছে, তো ফাইনালি ক্যাবিনেট মিশন অনুযায়ী এখানে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভারতে তৈরি হয়। দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ কনস্টিটিউটেড ইন নভেম্বর 1946। এই ডেটগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের প্রত্যেকটা ডেট এখানে মনে রাখতে হবে। দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ কনস্টিটিউটেড in November 1946 under the scheme formulated by cabinet mission plan। অর্থাৎ ক্যাবিনেট মিশন প্ল্যানে যে ভাবে বলা হয়েছিল সেইভাবে 1946 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়। এবার এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এর কি বৈশিষ্ট্য ছিল, ফিচার্স অফ দ্য স্কিম, এই ক্যাবিনেট মিশন যে স্কিমটা তাতে কি কি বলা হয়েছিল। প্রথম যেটা বলা হয় সেটা হচ্ছে টোটাল স্ট্রেংথ অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ টু বি 389, অফ দিস 296 সিট were to be allotted to British India and 93 seats to be princely states। এই অবধি যে আমি একটু বুঝিয়ে দিতে চাইছি, এর আগেও আমি হয়তো একবার বলেছিলাম যে সেই সময় যখন পরাধীন ভারত ছিল, দু রকমের রাজ্য ছিল ভারতে। এক ধরনের রাজ্য ফার্স্ট হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়ান স্টেট, ঠিক আছে, বা তখন তার স্টেট বলা হতো না, তখন বলা হতো প্রভিন্স, ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্স। এবং সেকেন্ড হচ্ছে প্রিন্সলি স্টেট। ব্রিটিশ ইন্ডিয়া প্রভিন্স হচ্ছে যে রাজ্যগুলো ব্রিটিশদের ডাইরেক্ট কন্ট্রোলের মধ্যে রয়েছে সেইগুলো, যেমন বেঙ্গল বাংলা, যেমন হচ্ছে সেন্ট্রাল প্রভিন্স আজকে যেটা মধ্যপ্রদেশ বলা হয়, বা ইউনাইটেড প্রভিন্স বা উত্তরপ্রদেশ বলা হয়, এইগুলো ডাইরেক্ট ব্রিটিশদের আন্ডারে ছিল, সেখানে ব্রিটিশরা গভর্নর জেনারেলের মাধ্যমে শাসন করতো, সেগুলোকে বলা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া প্রভিন্স। অন্যদিকে ছিল প্রিন্সলি স্টেট, কিছু প্রিন্সলি স্টেট ছিল যারা ব্রিটিশদের প্রভুত্ব মেনে নিয়েছিল কিন্তু তারা নিজেরা নিজেদের শাসন করতো, যেমন পাটিয়ালা, যেমন মাইসোর, এইরকম গুলোতে তাদের নিজস্ব রাজা থাকতো এবং রাজারা শাসন করতো, কিন্তু তারা মেনে নিয়েছিল যে আমরা ব্রিটিশদের আন্ডারে রয়েছি। ওকে, এইবার এখানে আসছি, দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ টু বি 389। টোটাল যে সিটের সংখ্যা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানেই হচ্ছে একটা টোটাল একটা বোর্ড গঠন করা হবে, একটা সভা গঠন করা হবে, তাতে বেশ কিছু মেম্বার থাকবে, তারা একত্রিতভাবে একটা সংবিধান তৈরি করবে। এই সংবিধান সভাতে 389 জন মেম্বার ছিল, তার মধ্যে 296 জন আসছে হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া প্রভিন্স থেকে, এইগুলোর থেকে, এবং 93টা আসছে প্রিন্সলি স্টেটের থেকে। টোটাল এই সংখ্যা মিলিয়ে 389, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে 389টা সিট রয়েছে। আউট অফ 296 seat allotted to British India, 292 members were to be drawn from 11 governors province and 4 from 4 chief commissioner province, 1 from each। এবার দেখো, ব্রিটিশ ইন্ডিয়া প্রভিন্সকে আবার দুটো ভাগে ভাগ করা হতো, ঠিক আছে, একটাতে গভর্নর জেনারেল বা গভর্নর শাসন করতো, গভর্নর, তাই জন্য এখানে জি লিখছি, এটা জি, হ্যাঁ, একটাতে শাসন করতে হচ্ছে গভর্নর, তো সেটাকে বলা হচ্ছে গভর্নরস প্রভিন্স। আর একটা হচ্ছে চিফ কমিশনার প্রভিন্স, সেখানে শাসন যে করতো তাকে বলা হচ্ছে চিফ কমিশনার, এবং এদের দুজনের ওপরে থাকতো হচ্ছে ভাইসরয়। একটু গুলিয়ে যেতে পারে, আমি ভালো করে বলে দিচ্ছি। ধরো ব্রিটিশ ইন্ডিয়া প্রভিন্স, ব্রিটিশ ইন্ডিয়ান যে প্রভিন্সগুলো, সেটাকে দুটো ভাগে ভাগ করা হতো। একটাতে শাসন করতো হচ্ছে গভর্নর, ঠিক আছে, গভর্নর,
কয়েকটাকে শাসন করতো গভর্নর, সেইগুলোকে বলা হচ্ছে গভর্নরস প্রভিন্স। এবং বাকি যেগুলো থাকছে সেইগুলোতে শাসন করতো যে হেড, তাকে বলা হতো চিফ কমিশনার। ঠিক আছে, চিফ কমিশনার, সিসি লিখছি। তো সেই স্টেটগুলোকে, সেই প্রান্তগুলোকে বলা হতো চিফ কমিশনার্স প্রভিন্স। আর এদের সকলের ওপরে একজন প্রধান, তিনি হচ্ছেন ভাইসরয়, যিনি একদম পুরো ভারতের প্রধান। এই অবধি বোঝা গেল। এবার টোটাল 4টে ছিল চিফ কমিশনার্স প্রভিন্স, 4টে এরকম স্টেট রাজ্য ছিল, আর 11টা ছিল গভর্নরের আন্ডারে। এবার সেই স্টেটগুলো কোনগুলো সেইগুলো একটু জেনে রাখবো, সুবিধা মানে এইগুলো জেনে রাখা দরকার। 8খানা গভর্নরস প্রভিন্স, সেগুলো হচ্ছে ম্যাড্রাস, বম্বে, ইউপি, বিহার, সেন্ট্রাল প্রভিন্স, ওড়িশা, পাঞ্জাব, এনডব্লিউএফপি। এনডব্লিউএফপি হচ্ছে নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স, তারপর হচ্ছে সিন্ধ, আর হচ্ছে বেঙ্গল, আসাম। টোটাল এই 8টা হচ্ছে গভর্নর প্রভিন্স। ঠিক আছে, আর চিফ কমিশনারের হচ্ছে দিল্লি, আজমের, মেওয়ার, কুর্গ, আর হচ্ছে ব্রিটিশ বেলুচিস্তান। এইগুলোতে শাসন করতো চিফ কমিশনার। তো এই কারণে এইগুলোকে বলা হয়েছে। ক্লিয়ার? এই অবধি বুঝতে পারলাম আমরা। এইখান থেকে টোটাল মেম্বারদের আনা হবে, এই অবধি এটা বোঝা গেল। Each province and princely state were to be allotted seats in proportion of their respective population। অর্থাৎ এবার এই যে টোটাল সিট নিয়ে আসা হয়েছে 389টা, সেই সিটটা এক একটা রাজ্য থেকে, এক একটা প্রান্ত থেকে বেশ কিছু করে সদস্য থাকবে এখানে। এবার কতজন করে সদস্য থাকবে সেটা ঠিক হবে সেই প্রান্তে কত জনসংখ্যা রয়েছে তার উপরে। মোটামুটি সেই সময় ঠিক হয়েছিল যে 1 মিলিয়ন জনসংখ্যার জন্য একটা করে সিট বরাদ্দ হবে। 1 মিলিয়ন হচ্ছে 10 লাখ, 10 লাখ জনসংখ্যা একটা সিট। কোনো রাজ্যের যদি জনসংখ্যা 20 লাখ হতো, 2টো সিট পেয়েছিল। 30 লাখ হলে 3টে সিট পেয়েছিল। এরকম ভাবে ঠিক হয়েছিল। ওকে, আর শুধু তাই নয়, এবার সেই সিটগুলোর মধ্যে আবার দেখা হয়েছিল মুসলিমদের সংখ্যা কতগুলো রয়েছে, কতগুলো সিট মুসলিমদের রয়েছে, কতগুলো শিখদের, কতগুলো জেনারেলদের। অর্থাৎ সেই সিটগুলোকে প্রত্যেকটা প্রান্তের সিটকে আবার 3টে ভাগে ভাগ করা হয়েছিল। অর্থাৎ ধরো আমি একটা রাজ্য নিয়ে নিচ্ছি বেঙ্গল। ঠিক আছে, বেঙ্গল থেকে লেটস সে 15টা সিট চুজ করা হয়েছিল, যে 15 জন বাংলা থেকে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যাবে। এই 15 জনের মধ্যে বলা হলো যে 8 জন যা হবে মুসলিম, ঠিক আছে, 4 জন হবে শিখ, 12, 13, 14, 15, 3 জন হবে জেনারেল। যদিও এরকম নয়, আচ্ছা এটা হচ্ছে কারণ জেনারেল হচ্ছে বেশি ছিল। জেনারেল বলতে মুসলিম এবং শিখ বাদ দিয়ে বাকি সমস্ত জাতিকে জেনারেলের মধ্যে রাখা হয়েছিল। তো বলা হলো যে 15 জন টোটাল এইখানে যাবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। তার মধ্যে 8 জন হচ্ছে জেনারেল, 4 জন হচ্ছে মুসলিম এবং 3 জন হচ্ছে শিখ। ওকে, এইভাবে আবার ভাগ করা হয়েছিল। তো মানে পুরোপুরি এরকম একটা ভাগ করে ওভারঅল একটা এরকম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবার তৈরি করা হয়। ওকে, the representative of each community were to be elected by members of that community। অর্থাৎ এই যে ভাগগুলো দেখলাম, জেনারেল, মুসলিম, শিখ, এই ভাগগুলো হবে এখানে। এই 8 জনকে চুজ করবে 8 জন জেনারেলের, মানে টোটাল রাজ্যের জেনারেলের মধ্যে থেকে। মুসলিমদের শুধুমাত্র মুসলিমরাই ভোট দিয়ে চুজ করবে, শিখদের শুধুমাত্র শিখরাই ভোট দিয়ে চুজ করবে। ক্লিয়ার? এইভাবে চুজ করে তাদেরকে পাঠানো হবে। ঠিক আছে, আর যে ভোটের সিস্টেমটা ছিল সেটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফরমেবল ভোট। এই জিনিসটা কি, এই জিনিসটা আমি পরে ডিসকাস করব, যখন পার্লামেন্ট আলোচনা করব তখন ডিটেলসে এটা সম্পর্কে জানাবো কিভাবে এই সিস্টেমে ভোট হয়। তো এখন মনে রাখো এই সিস্টেমে এখানে ভোট হয়েছিল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফরমেবল ভোট। The representative of princely state were to be nominated by the head of the princely state। এবার এটা গেল হচ্ছে আমরা এতক্ষণ রাজ্যগুলো, প্রান্তগুলোর কথা দেখলাম, যে প্রান্তগুলো ব্রিটিশদের ডাইরেক্ট আন্ডারে রয়েছে। বাকি যে জায়গাগুলো রয়েছে যেগুলোতে ডাইরেক্ট রাজা শাসন করে, অর্থাৎ প্রিন্সলি স্টেট, সেখান থেকে মেম্বার যারা যাবে তাদেরকে চুজ করবে সেখানকার রাজা। রাজা যাকে মনে করবে তাকেই পাঠাবে, ওখানে কোনো ভোটের সিস্টেম নেই।
এইভাবে হয়। তাহলে একটা জিনিস এখান থেকে ক্লিয়ার যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা গঠন করার কথা বলা হয়েছিল সেটা হয় পার্টলি ইলেক্টেড, কিছু হচ্ছে ইলেক্টেড ভোটের মাধ্যমে পাঠানো, পার্টলি নমিনেটেড অর্থাৎ কিছু হচ্ছে নির্বাচিত, মনোনীত, সরি বাংলা হচ্ছে মনোনীত, নমিনেটেড বাংলা হচ্ছে মনোনীত, ঠিক আছে, মনোনীত। এই কোশ্চেনটা এখানে আসে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কেমন ছিল, অপশানে দেবে ইলেক্টেড, সেকেন্ড অপশন দেবে নমিনেটেড বডি, থার্ড বলা হবে পার্টলি ইলেক্টেড, পার্টলি নমিনেটেড বডি, এরকম অপশন দেওয়া হবে, তোমাদের চুজ করতে হবে পার্টলি ইলেক্টেড, পার্টলি নমিনেটেড বডি, কারণ যারা প্রিন্সলি স্টেটগুলো সেখান থেকে যারা মেম্বাররা যাবে তারা নমিনেটেড অর্থাৎ মনোনীত। নেক্সট, এইগুলো হচ্ছে এই পাঁচটা হচ্ছে ফিচার্স বা বৈশিষ্ট্য এই স্কিমটার, যেটা আমরা দেখলাম ক্যাবিনেট মিশনের বৈশিষ্ট্য ছিল। তো সেই অনুযায়ী একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয় এবং দ্য ইলেকশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর 296 সিটস ওয়ার হেল্ড ইন জুলাই আগস্ট 1946, অর্থাৎ যে ইলেক্টেড অংশটা, পার্টলি ইলেক্টেড এবং পার্টলি নমিনেটেড তো বাদ দিলাম, মনোনীত যারা তাদেরকে মনোনয়ন করা হবে, কিন্তু যারা ভোটের মাধ্যমে যাবে তাদের জন্য একটা ভোট নিতে হবে, সেই ভোটটা হয় জুলাই আগস্ট 1946, অর্থাৎ 1946-এর জুলাই এবং আগস্ট মাস জুড়ে ভোট হয় এবং সেখান থেকে এই 296টা সিট নির্বাচিত করা হয়। এবং স্বাভাবিকভাবে সেই সময় কংগ্রেস সব থেকে বড় পার্টি এবং কংগ্রেস সব থেকে বেশি সিট লাভ করে। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওন 208 সিট, অর্থাৎ ওভারঅল যতগুলো প্রান্ত রয়েছে সবগুলোর যদি অ্যাড করি তাহলে দেখবো যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 208টা সিট পাচ্ছে, মুসলিম লীগ পাচ্ছে 73টা সিট এবং বাকি 15টা যে সিট থাকছে সেগুলো অন্যান্য ছোট ছোট যে দলগুলো ছিল, ইন্ডিপেন্ডেন্ট যে সমস্ত দলগুলো ছিল তারা পায়। তো এই সংখ্যাগুলো তোমাদের মনে রাখতে হবে, মানে দুটো সংখ্যা অবশ্যই মনে রাখতে হবে, 208টা পায় কংগ্রেস এবং 73টা পায় মুসলিম লীগ। আর বাকি যে 93টা সিট প্রিন্সলি স্টেটদের জন্য ছিল, এটা মনোনীত ছিল, নমিনেটেড, মানে রাজা নমিনেট করতো, এরকম একটা ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সেখান থেকে কেউ আসেই না, তারা ঠিক করে যে আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির বাইরে থাকবো, 93টা সিট ফাঁকাই থেকে যায়। এবার এটার কারণ হচ্ছে যারা রাজা ছিল বুঝতে পারে যদি সংবিধান তৈরি হয় সেখানে আর তাদের শাসন চলবে না, তার ফলে কি হবে, তাদের যে ক্ষমতা প্রভুত্ব সেইগুলো চলে যাবে, এই সমস্ত ভেবে তারা বাইরে থাকে, তারা এর মধ্যে যোগদানই করে না, 93টা সিট ফাঁকা থাকে এবং বাকি সিটগুলোতে ভোট হয়ে যায় এবং ভোটের মাধ্যমে নির্বাচন হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার, ফাইনালি একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা একটা সংবিধান সভা তৈরি হয়ে গেল। এর মধ্যে সমস্ত কাস্ট থেকে হিন্দু, মুসলিম, শিখ, পার্সি, অ্যাংলো ইন্ডিয়ান সমস্ত থেকে ছিল, ইভেন এসসি এসটি এরকমও ভাগ করা হয়, ইভেন মহিলাদের জন্য আলাদা রিজার্ভ করা হয়। তো প্রত্যেকটা জিনিস করে সমস্ত কিছু করে ফাইনালি এখানে একটা ভোট হয়ে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভা তৈরি হয়। এইবার আমরা চলে আসছি সংবিধান সভাতে, এরা কি করবে, সংবিধান তৈরি করবে। তো ওয়ার্কিং অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এই সংবিধান সভা কি কাজ করেছিল? দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হেল্ড ইটস ফার্স্ট মিটিং অন ডিসেম্বর 9, 1946। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফার্স্ট মিটিং করে 9 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে। এই ডেটটা খুবই ইম্পর্টেন্ট ডেট, বুঝতেই পারছো। এই দিনে সমস্ত যারা মেম্বার যারা জয়ী হয় তাদের সকলের এসে এক জায়গায় বসার কথা ছিল, কিন্তু মুসলিম লীগ এখানে বয়কট করে। দ্য মুসলিম লীগ বয়কটেড দ্য মিটিং অ্যান্ড insisted on a separate state of Pakistan. The meeting was thus attended by only 211 member. মুসলিম লীগ এই সংবিধান সভার প্রথম মিটিংটা বয়কট করে, কারণ এই সময় থেকে মুসলিম লীগ একটা জিনিস বুঝতে পারে, যদি ভারতে সংবিধান তৈরি হয় এবং তার মাধ্যমে যদি ভারত স্বাধীন হয় তাহলে ভারতের প্রধান দল হবে কংগ্রেস, কারণ আগের ভোটেই সেটা একদম দেখা গেছে, কংগ্রেস হিউজ ভোট পেয়েছে, মুসলিম লীগ সেখানে অনেক কম ভোট পেয়েছে। তখন মুসলিম লীগ ভাবতে থাকে যে এইভাবে যদি ভোট হয় তাহলে আমরা কোনোদিনই ক্ষমতায় আসতে পারবো না, সেই কারণে তখন থেকেই তারা পাকিস্তানের দাবি করতে থাকে যে আমাদের জন্য অর্থাৎ মুসলিমদের জন্য একটা আলাদা স্টেট দিতে হবে, একটা আলাদা রাষ্ট্র, একটা আলাদা দেশ দিতে হবে, তার নাম হবে পাকিস্তান। এখানে
দ্বিজাতি তত্ত্ব বা এই জিনিসগুলো সম্পর্কে আমরা ইতিহাসে পড়বো। তো তাই কারণে কি হচ্ছে, তারা বয়কট করেছে বলে তো আর এই মিটিংটা বন্ধ হতে পারে না। তো 211 জন যারা বাকি মেম্বার ছিল অন্যান্য, তারা মিলে এখানে মিটিংটা করে। শুধু মুসলিম লীগের যারা মেম্বার ছিল তারা এখানে থাকে না। এবার যখন একটা সভা তৈরি হলো, সংবিধান সভা তৈরি হয়েছে, তাতে বেশ কিছু মেম্বার এসে একত্রিত হয়েছে, একজন সভাপতি লাগবে। ডক্টর সচ্চিদানন্দ সিনহা, সচ্চিদানন্দ সিনহা হচ্ছেন প্রথম প্রেসিডেন্ট নিযুক্ত হন এই সংবিধান সভার। এগুলো প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের প্রত্যেকটা জিনিস এই চ্যাপ্টার থেকে প্রচুর কোশ্চেন আছে, তোমাদের প্রত্যেকটা এগুলো মনে রাখতে হবে। এবার কেন তাকে করা হয়েছিল, এর কারণ হচ্ছে সচ্চিদানন্দ সিনহা ছিলেন সব থেকে বয়োজ্যেষ্ঠ। আর ফ্রেঞ্চ নিয়ম অনুযায়ী, মানে ফরাসিদের একটা নিয়ম রয়েছে, যদি কোনো একটা সভা হয় তাহলে তার ফার্স্ট সভাপতি হবেন সেই সভার সব থেকে যিনি বয়োজ্যেষ্ঠ মেম্বার তিনি। আর সচ্চিদানন্দ সিনহা সব থেকে বয়োজ্যেষ্ঠ ছিলেন এবং ফ্রেঞ্চদের সেই পদ্ধতি অবলম্বন করে এই জন্য সচ্চিদানন্দ সিনহাকে মেম্বার করা হয়। এবার বলবে প্রথম সভাতেই মানে এরকম কেন, ওল্ডেস্ট মেম্বার কেন? কারণ ফার্স্ট সভাটা যখন হবে নিশ্চয়ই ফার্স্টে সভাপতি নির্বাচনের জন্য আবার একটা ভোট করতে হবে, সেই ভোটটা করার জন্য তো একটা মিটিং করতে হবে না, তো সেই মিটিংটারও তো একজন সভাপতি লাগবে, সেই কারণে এনাকে করা। কিন্তু এই দিনে ডিসেম্বর 9, 1946 এই দিনে একটা ভোট হয়, সেই ভোটে পার্মানেন্ট যিনি সভাপতি তাকে নিযুক্ত করা হয়, তার নাম হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য অ্যাসেম্বলি। অর্থাৎ ফাইনালি সচ্চিদানন্দ সিনহা হচ্ছেন প্রথম দিনের শুধু সভাপতি, কিন্তু তারপর থেকে যতবারই সংবিধান সভা তাদের মিটিং করেছে তখন ডক্টর রাজেন্দ্র প্রসাদ হয়েছেন সভাপতি। অন্যদিকে H.C. মুখার্জি এবং V.T. কৃষ্ণমাচারী ওয়ার ইলেক্টেড অ্যাজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য অ্যাসেম্বলি। একজন সভাপতি, দুজন সহ সভাপতি, H.C. মুখার্জি এবং V.T. কৃষ্ণমাচারী, এরা দুজন হচ্ছেন সহ সভাপতি। তাহলে একজন ছিলেন সভাপতি, দুজন সহ সভাপতি, এটাও পরীক্ষায় কোশ্চেন আসে, সবই তোমাদের এখানে কোশ্চেন আসে, তো এগুলো মনে রাখতে হবে, নামগুলোও মনে রাখতে হবে। ক্লিয়ার? এবার হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন। এবার সংবিধান সভা তৈরি হলো, সংবিধান সভার সভাপতি তৈরি হলো, এবার সংবিধান সভা করবেটা কি? হঠাৎ করে প্রথম দিন থেকেই যদি তারা বসে সংবিধান লিখতে শুরু করে তাহলে পুরো গুবলেট হয়ে যাবে ব্যাপারটা, সংবিধানই তৈরি হবে না। তো সবসময় একটা অবজেক্ট রাখতে হবে যে আমরা এই এই জিনিসগুলোর উপরে সংবিধান বানাবো, আমাদের যে সংবিধানটা হবে সেটার মধ্যে এই এই জিনিসগুলো থাকবে, আর সেটাই হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন। On December 13, 1946, Jawaharlal Nehru moved the historic objective resolution in the assembly. It laid down the fundamentals and philosophy of the constitutional structure. অর্থাৎ 13ই ডিসেম্বর 1946 এই দিনটা খুব ইম্পর্টেন্ট এবং এই দিনটা ঐতিহাসিক দিন, তাই জন্যই বলা হচ্ছে দেখো হিস্টোরিক অবজেক্টিভ রেজলিউশন এই দিন পাস করা হয়। জওহরলাল নেহরু এটা দেন এবং সেখানে তিনি কিছু কথা বলেন যে আমাদের সংবিধানে কি কি জিনিসকে কভার করা হবে, কি কি জিনিস থাকবে, যে আইনগুলো তৈরি হবে, যে এগুলো তৈরি হবে সেইগুলো কি কি বিষয়ের উপরে হবে, সেটার একটা পথরেখা, পথদিশা বলা যেতে পারে, সেই রকম একটা জিনিস দেওয়া হয়, সেটাই হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন। এবং এই জিনিসটা আরো ইম্পর্টেন্ট কারণ এইটাকেই মডিফাই করে পরবর্তীকালে তৈরি হয় প্রিএম্বল। ওকে, প্রিএম্বল যখন পরে পড়বো সেখানে জানবো যে সেখানে কি কি রয়েছে, আর প্রিএম্বল আমাদের সংবিধানের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা প্রিএম্বলের চ্যাপ্টারে দেখবো। তো এটাই পরবর্তীকালে প্রিএম্বলে পরিণত হয়। তো এই অবজেক্টিভ রেজলিউশনে যেগুলো বলা হয় সেগুলোর ওভারঅল কিছু জিনিস মনে রাখো, যেটা হচ্ছে ইন্ডিয়া ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট সোভারেন রিপাবলিক। ওকে, ইন্ডিয়া ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট সোভারেন রিপাবলিক। বলা হয় যে ভারত একটা স্বাধীন সার্বভৌম দেশ, ঠিক আছে, সোভারেন মানে হচ্ছে সার্বভৌম, ঠিক আছে। এবার এখানে প্রথম জিনিস যেটা বলা হয় যে ভারত আর ব্রিটিশদের অধীনে থাকবে না, আমরা সংবিধান তৈরি করছি মানে আমরা স্বাধীন হচ্ছি, এবং এই জিনিসটা প্রথম লাইনের মাধ্যমেই বোঝানো হয়।
এখানে আরো যেগুলো বলা হয় যে যেখানে ব্রিটিশদের হাতে যে যে জায়গাগুলো ভারতীয় উপমহাদেশের মধ্যে রয়েছে সেই সমস্ত জায়গাগুলো ভারতের মধ্যে আসবে, সেই পুরো জায়গাটাকে নিয়ে এই দেশটা তৈরি হবে, ভারত যুক্তরাষ্ট্র তৈরি হবে। তখনও পর্যন্ত কিন্তু দ্বিজাতি তত্ত্ব মেনে পাকিস্তান আলাদা করে দেওয়া হয়নি, শুধুমাত্র মুসলিম লীগ এটাকে বয়কট করেছে। তার মানে এই নয় যে তখন থেকেই পাকিস্তান বলে আলাদা করে দেওয়া হবে। সেই সময় ঠিক হয়েছিল যে পুরো যতটা জায়গা রয়েছে, আজকের বাংলাদেশ, আজকের পাকিস্তান, এই সমস্ত জায়গাটাকে বলা হয় ভারতীয় উপমহাদেশ, এবং এই পুরো জায়গাতে যে যে জায়গাগুলোতে ব্রিটিশদের অধীনে রয়েছে, ব্রিটিশরা দখল করে রয়েছে, সেইগুলো নিয়েই আমরা এই ইন্ডিপেন্ডেন্ট সোভারেন রিপাবলিক তৈরি করব। ক্লিয়ার? আচ্ছা, থার্ড যেটা বলা হয় জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অফ অপরচুনিটি, এন্ড মানে সবার জন্য সমান ব্যবহার, সকলের সোশ্যাল হোক, কালচারাল, ইকোনমিক, কেউ বড় লোক হতে পারে, গরিব হতে পারে, সকলের জন্য হবে এই সংবিধানটা। প্রত্যেককে যাতে এটার আন্ডারে থেকে সুবিধা পায়, একজন বড় লোকও সুবিধা পাবে, একজন গরিবও পাবে, তার কালচার আলাদা হতে পারে তাহলেও সুবিধা পাবে, মানে ওভারঅল যে সংবিধানটা তৈরি হবে সবার জন্য হবে, এটা বলা হয়। wherein adequate safeguards shall be provided for minorities, backward, tribal areas, এইগুলোকেও বলা হয় যে যারা অনুন্নত, পিছিয়ে রয়েছে, তাদেরকেও তুলে আনার চেষ্টা, তাদের জন্য এই সংবিধান তৈরি হবে। তো এইরকম জিনিসগুলো বলা হয়, এবং পরবর্তীকালে এটাই হয়ে যাবে প্রিএম্বল, যেটা একটু আগে বললাম। তো যাই হোক, যে এই জিনিসটা জওহরলাল নেহেরু এই 13ই ডিসেম্বর পাঠ করেন, এবং 22শে জানুয়ারি 1947 খ্রিস্টাব্দে এটাকে অ্যাডপ্ট করে। কে অ্যাডপ্ট করে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কারণ এখন প্রধান হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যা হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকেই বলতে হবে। তো সংবিধান সভা এইটাকে অ্যাকসেপ্ট করে 22শে জানুয়ারি 1947। এই দুটো ডেটই ইম্পর্টেন্ট, কবে সেটা বলা হয় আর কবে সেটা অ্যাকসেপ্ট করা হয়। নেক্সট, চেঞ্জেস বাই দ্য ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। এরপরে আরো একটা অ্যাক্ট আছে যেটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। ওকে, একটু আগে আমরা দেখলাম যে মুসলিম লীগ এখান থেকে দাবি করতে থাকে যে তাদের জন্য আলাদা একটা দেশ দিতে হবে। ফাইনালি ব্রিটিশ ভারত মানে ইংরেজরা এবং কংগ্রেস মেনে নেয়, ঠিক আছে, ওরা যখন আলাদা দেশ চাইছে, মুসলিম লীগকে আলাদা দেশ দিয়ে দেওয়া হোক। এবং সেইটা মেনে নিয়ে যে আইনটা পাস হয় সেটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। দ্য representative of the princely state who had stayed away from the constituent assembly gradually joined it। অর্থাৎ আরো একটা জিনিস আমরা একটু আগে দেখে এলাম যে প্রিন্সলি স্টেটগুলো তারা আলাদা ছিল, তারা সংবিধান সবার মধ্যে অংশগ্রহণ করেনি, তাদের প্রতিনিধিদের পাঠায়নি। কেন সেটাও বললাম। এবার আস্তে আস্তে তারা বুঝতে পারে যে এবার যদি তারা সংবিধানের মধ্যে অংশগ্রহণ না করে তাহলে প্রবলেম হতে শুরু করবে। সেই কারণে তারা আস্তে আস্তে একটু একটু করে এক একটা স্টেট এইভাবে জয়েন হতে থাকে, প্রিন্সলি স্টেটগুলো, ঠিক আছে, দেশীয় রাজ্য যেগুলো রয়েছে সেগুলো। অন এপ্রিল 28, 1947, 28 এপ্রিল 1947 খ্রিস্টাব্দে রিপ্রেজেন্টেটিভ অফ 6 ওয়ার পার্ট অফ দ্য অ্যাসেম্বলি। অর্থাৎ ফার্স্ট 6টা প্রিন্সলি স্টেট অ্যাড হয়, তারপরে আরো কয়েকটা অ্যাড হবে, দিয়ে ফাইনালি সমস্তগুলোই অ্যাড হয়ে যাবে। তো সেই 6টা হচ্ছে কোনটা এখানে অ্যাড করা হয়েছে, আচ্ছা আমি এটা অ্যাড করতে ভুলে গেছি। ওকে, আমি ওটা অ্যাড করে দেবো, এবং ইভেন আমারও মনে নেই। দেখো এই যে পয়েন্টগুলো সেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট নয়, যে কোন কোন স্টেটগুলো জয়েন হয়েছিল সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমরা জাস্ট যেহেতু জানছি সেই ওভারঅল একটা জেনে রাখবার জন্য আমি এটা পরে অ্যাড করে দেবো যে এই 6টা স্টেট কে কে ছিল। রিপ্রেজেন্টেটিভ অফ 6 স্টেটস ওয়ার পার্ট অফ অ্যাসেম্বলি, অর্থাৎ প্রথম যে 6টা দেশীয় রাজ্য জয়েন হয়। ওকে, পরে আমি অ্যাড করে দেবো, যখন আমি পিডিএফটা দেবো তখন অ্যাড করে দেবো। After the acceptance of Mountbatten Plan of June 3rd, 1947 for the preparation of the partition of the country, preparation পড়েছি, for the partition of the country, the representative of most of the other princely state took their seats in assembly. The members of the Muslim League from Indian Dominion also entered the assembly. এবার ফাইনালি
যারা যারা বাকি ছিল তারা সকলে সংবিধান সভার মধ্যে অংশগ্রহণ করে। মাউন্ট ব্যাটেন প্ল্যান যখন দেওয়া হয় জুন 3, 1947, মাউন্ট ব্যাটেন প্ল্যানে ফাইনালি মেনে নেওয়া হয় যে দুটো ভাগে ভাগ করে দেওয়া হবে ভারতীয় উপমহাদেশকে, একদিকে থাকবে পাকিস্তান, একদিকে থাকবে ভারত, এবং সেটাকে অ্যাকসেপ্ট করা হয় ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের মাধ্যমে। এই স্বাধীনতা আইনের মাধ্যমে ফাইনালি দুটোকে ভাগ করে স্বাধীন করা হয়। ক্লিয়ার? মাউন্ট ব্যাটেন প্ল্যানে এটা বলা হয় যে দুটো ভাগে ভাগ করা হবে, আর ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টে সেটা কার্যকরী করা হয়। এবার যখন মাউন্ট ব্যাটেন প্ল্যানে বলাই হচ্ছে যে পার্টিশন করা হবে, দুটো ভাগ করা হবে, তখন মুসলিম লীগের আর এখানে অ্যাড হতে মানে জয়েন হতে অসুবিধে নেই। তারা সকলে, তাদের যারা মেম্বার ছিল তারা সকলে এসে জয়েন হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। যারা এতে ছিল প্রিন্সলি স্টেট, বাকি যারা ছিল তারাও সকলে জয়েন হয় সংবিধান সভাতে। দিয়ে পুরো যারা মেম্বার ছিল সকলে এখানে এসে জয়েন হয়। এবং the Indian Independence Act of 1947 made the following 3 changes in the provision of the assembly। অর্থাৎ এবার অ্যাসেম্বলিতে এবার বলবে যে যখন ভাগই করা হবে, যখন পাকিস্তান বাইরেই চলে যাবে, তারা আবার কেন এসে অ্যাড হলো? তার কারণ এখানে কিছু বলা হয়, ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট যেটা পড়া হবে, ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টে কি কি করা হবে সেগুলো কোথায় হবে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যেই হবে। সেই কারণে তারা এসে এখানে জয়েন হয়। তো 1947 খ্রিস্টাব্দের এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের মাধ্যমে 3টে নতুন জিনিস বলা হয়। দ্য অ্যাসেম্বলি ওয়াজ মেড এ ফুললি সোভারিয়ান বডি। ওকে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে পুরোপুরি একটা সার্বভৌম একটা বডিতে পরিণত করা হয়। হুইচ কুড ফ্রেম এনি কনস্টিটিউশন ইট প্লিজড। অর্থাৎ এই সংবিধান সভা যদি যা চাইবে, তাদের মনে যা আসবে সেইটাই আইন বানাতে পারবে। সেই আইনটা কি হচ্ছে সেটা ব্রিটিশরা দেখবেন না। ঠিক আছে? দ্য অ্যাক্ট empowered the assembly to abrogate or alter any law made by British Parliament in relation to India। অর্থাৎ এর আগে যে আইনগুলো আমরা আগের চ্যাপ্টারে দেখে এসেছি ব্রিটিশরা পাস করেছিল, সেই আইনগুলোর যদি কিছু এই সংবিধান সভা রাখতে চায় তাহলে রাখতে পারে, যদি কিছু তারা বাতিল করতে চায় বাতিল করতে পারে, ব্রিটিশরা এখানে দেখবে না। অর্থাৎ আইন বানাবার পুরোপুরি ক্ষমতা এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে দিয়ে দেওয়া হয়। নেক্সট বলা হয় দ্য অ্যাসেম্বলি অলসো বিকেম এ লেজিসলেটিভ বডি। এবার ব্রিটিশরা ক্ষমতা ছেড়ে দিচ্ছে, তারা শাসন করবে না, তাহলে কাউকে না কাউকে তো ভারতে শাসন করতে হবে। সেই ক্ষমতাটা দেওয়া হয় সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভাকে। অর্থাৎ সংবিধান সভা এখন থেকে দুটো কাজ করবে, একদিকে সে আইন বানাবে, আমাদের সংবিধান বানাবে, একদিকে সে শাসনও করবে। যতদিন না অবধি সেই সংবিধানটা তৈরি হচ্ছে সেই সময়টা অবধি তারাই শাসন করবে ভারতকে। এই দুটো কাজ দেওয়া হয় সংবিধান সভাকে। অর্থাৎ একদিকে সে আইন বানাচ্ছে, অর্থাৎ এখানে যেটা দেখলাম, অর্থাৎ যেটা হচ্ছে সোভেরিয়ান বডি, আর একটা হচ্ছে সে লেজিসলেটিভ বডি। Clear? In other words, two separate functions were assigned to the assembly, that is making of the constitution for the free India and enacting of ordinary laws for the country. Okay, দুটো কাজই এখন থেকে সে করবে। These two tasks were to be performed on the separate days. Thus, the assembly became the first parliament of free India or Dominion legislature। অর্থাৎ সেই কারণে যেহেতু তারা করছে, শাসন করছে, আইন প্রণয়ন করছে, ভারতের প্রথম পার্লামেন্ট হচ্ছে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এটা অতটা ইম্পর্টেন্ট নয়। Whenever the assembly met as the constituent body, it was chaired by Dr. Rajendra Prasad। যখন এটা কনস্টিটিউয়েন্ট বডি হিসেবে কোনো মিটিং করছে তখন তার সভাপতি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, আর যখন লেজিসলেটিভ বডি হিসেবে মিটিং করছে তখন তার সভাপতি হচ্ছে জিভি মবলঙ্কার। অর্থাৎ এরা এখন দুটো কাজ করছে, দুটো কাজের জন্য দুজন সভাপতি।
কনস্টিটিউয়েন্ট বডি অর্থাৎ যারা সংবিধান তৈরি করছে সেই বডিটার প্রধান হচ্ছেন রাজেন্দ্র প্রসাদ। সেই এই সংবিধান সভা সেই কারণে যেদিন যেদিন বসবে সেদিন সভাপতি হবে রাজেন্দ্র প্রসাদ। লেজিসলেটিভের বাংলা হচ্ছে বিধানিক, অর্থাৎ বিধানিক মানে হচ্ছে শাসন করার জন্য যেদিন যেদিন বসবে সেদিন চেয়ারম্যান হবেন জি.ভি. মবলঙ্কর। এবার এই ফাংশনটা চলে হচ্ছে নভেম্বর 26, 1949 অব্দি, অর্থাৎ যেদিন সংবিধান তৈরি কমপ্লিট হয়ে যায় সেই দিন অবধি এই দুটো কাজ একত্রিতভাবে করে এই সংবিধান সভা। কারণ যেদিনই সংবিধান তৈরি হয়ে যায় তখন আর এই সংবিধান সভার ভারতকে শাসন করবে না, এবার যে ভোটে জিতবে সেই এটা শাসন করবে। তো সেই কারণে এই কাজটা, যেটা দুটো কাজ অল্টারনেটিভ ভাবে একসাথে এরা করছিল, সেই কাজটা চলে নভেম্বর 26, 1949 খ্রিস্টাব্দ অব্দি। এবং যেদিন সংবিধান তৈরি হয়ে যায় তারপর থেকে সংবিধান সভার কাজও আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তারপর চলে আসবে পার্লামেন্ট, অর্থাৎ আমাদের যে পার্লামেন্ট এখনো পর্যন্ত চলছে, আমাদের পার্লামেন্ট ভোট হয় তোমরা সকলেই জানো। তো ফার্স্ট ভোট যখনই হবে তখন থেকেই সংবিধান সভার কাজ শেষ হয়ে যাবে। দ্য মুসলিম লীগ মেম্বার উইথড্র ফ্রম দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর ইন্ডিয়া। কারণ মুসলিম লীগ আমাদের ভারতের যে সংবিধান সভা সেখান থেকে তারা উইথড্র করে, তারা বেরিয়ে আসে। কারণ তাদের জন্য আলাদা একটা দেশ তৈরি হচ্ছে, সেখানে আলাদা আইন হবে, তারা নিজেদের মতো আইন তৈরি করবে, সেখানে আলাদা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে। তো তারা ভারতের সংবিধান সভায় থেকে আর তাদের কোনো কাজ নেই, তো সেখান থেকে তারা চলে যায়, তারা বেরিয়ে যায়। Consequently, the total strength of assembly came down to 299 as against 389, originally fixed in 1946 under the cabinet mission plan. অর্থাৎ আগে প্রথমবার যখন ঠিক হয়েছিল 389 জন মেম্বার হবে, তার মধ্যে মুসলিম লীগও ছিল। এবার মুসলিম লীগ যখন বেরিয়ে যাচ্ছে, তাদের মেম্বাররা যখন বেরিয়ে যাচ্ছে, পড়ে থাকছে 299। তো 299টা আসনযুক্ত এই সংবিধান সভা এবার থেকে ভারতের সংবিধান তৈরি করবে। ক্লিয়ার এই অবধি? নেক্সট, এই তো গেল মেন তাদের দুটো কাজ। প্রথম কাজ হচ্ছে তারা সংবিধান বানাবে, সেকেন্ড কাজ যতদিন না সংবিধান তৈরি হবে ততদিন অবধি তারা শাসন করবে। এছাড়াও এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আরো কিছু কিছু কাজ করে, যেমন it ratified the India's membership of the Commonwealth in May 1949. 1949 খ্রিস্টাব্দের মে মাসে সংবিধান সবাই ঠিক করে যে ভারত কমনওয়েলথের মেম্বার হবে। কমনওয়েলথ বলে একটা গ্রুপ রয়েছে, গ্রুপ অফ কান্ট্রি, সেখানে একাধিক দেশ রয়েছে, যার প্রধান হচ্ছে ব্রিটিশ, মানে হচ্ছে ইংল্যান্ড, সেই গ্রুপটার মেম্বার হবে, এটা ঠিক করে। ইট অ্যাডপ্টেড দ্য, আচ্ছা তার আগে একটা বলে রাখি কেন এটা এখানে বলা হচ্ছে আদার ফাংশনের মধ্যে। দেখো এই কাজটা কোনো একটা গ্রুপে যদি ভারতকে যুক্ত হতে হয়, সেটা কে ঠিক করবে? সেটা লোকসভা ঠিক করে। অর্থাৎ লোকসভা বলা ভুল, পার্লামেন্ট ঠিক করবে। পার্লামেন্টের মধ্যেই থাকে লোকসভা এবং রাজ্যসভা। এই বেসিকগুলো আশা করছি তোমরা জানো, যদি না জানো অসুবিধা নেই, এটা আমরা এগুলো সম্পর্কে আলোচনা করব পরে যখন পার্লামেন্টের চ্যাপ্টার পড়বো। তো পার্লামেন্ট, ধরো ভারত G8 এর মেম্বার হতে চলেছে, ওকে, ভারত যে G8 এর মেম্বার হবে কি হবে না সেটা কে ঠিক করবে? পার্লামেন্ট ঠিক করবে। ধরো ভারত ধরো নাটোর মেম্বার হবে, আচ্ছা ধরো একটা ধরা যেতে পারে এশিয়ান ধরো ইউনাইটেড নেশনের মেম্বার হবে, সেটা কে ঠিক করবে? পার্লামেন্ট ঠিক করবে। কিন্তু তখনও পর্যন্ত পার্লামেন্ট নেই, সেই কারণে সেইটা ঠিক করে সংবিধান সভা বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। সেকেন্ড হচ্ছে ইট অ্যাডপ্টেড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। 22শে জুলাই 1947 খ্রিস্টাব্দে ন্যাশনাল ফ্ল্যাগকে আমরা অ্যাডপ্ট করি, এবং সেইটা এই দিনগুলো ইম্পর্টেন্ট ডেটগুলো, সেটা করা হচ্ছে সংবিধান সভা। কারণ এইগুলো সব কাজগুলোই করা উচিত পার্লামেন্টের, কিন্তু যেহেতু তখনও পার্লামেন্ট নেই সেই কারণে সংবিধান সভাই এই কাজগুলো করে। অ্যাডপ্টেড দ্য ন্যাশনাল অ্যান্থেম ইন জানুয়ারি 24, 1950। এই দিনে ন্যাশনাল অ্যান্থেম, আমরা আমাদের দেশের ন্যাশনাল অ্যান্থেম ঠিক করা হয়, সেটা অ্যাডপ্ট করা হয়। ন্যাশনাল সং নেওয়া হয় হচ্ছে 24শে জানুয়ারি 1950, 1950 খ্রিস্টাব্দে। এটা 24শে জানুয়ারি 1950, এটাও 24শে জানুয়ারি 1950, একই দিনে নেওয়া হয়। এবার ন্যাশনাল অ্যান্থেম এবং ন্যাশনাল সং এর মধ্যে একটু তফাৎ রয়েছে। জাতীয় সঙ্গীত
দুটোকেই জাতীয় সঙ্গীত এবং জাতীয় গান এরকমই বলা হয়, কিন্তু ইংরেজিতে বললে ন্যাশনাল অ্যান্থেম এবং ন্যাশনাল সং দুটো একটু আলাদা। ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে আমাদের জনগণমন এবং ন্যাশনাল সং হচ্ছে বন্দে মাতারম। তো এই দুটোকে অ্যাডাপ্ট করা হয় এবং ইট ইলেক্টেড ডক্টর রাজেন্দ্র প্রসাদ অ্যাজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অন 24 জানুয়ারি 1950। 24 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভারতের প্রথম প্রেসিডেন্ট নিযুক্ত করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এবং এটাই তাদের শেষ কাজ। কারণ জানো 26 জানুয়ারি থেকে ভারতে সংবিধান লাগু হয়ে যায়, তখন থেকে আর এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কোনো দরকার থাকে না। ঠিক আছে, ফাইনাল স্লাইড এখানে বলা হচ্ছে in all the constituent assembly had 11 session over 2 year 11 month and 18 days। টোটাল এই যে সংবিধান তৈরির কাজটা সেটা হতে সময় লাগে 2 বছর 11 মাস 18 দিন। পুরোটা মনে রাখতে হবে, 2 বছর 11 মাস 18 দিন, এবং টোটাল 11টা সেশন হয় এখানে। এবং এর মাঝখানে এই সংবিধান সভার মধ্যে থেকে কয়েকটা কমিটি তৈরি হয়। তার মধ্যে একটা কমিটি হচ্ছে ড্রাফটিং কমিটি। সেই ড্রাফটিং কমিটি সংবিধান তৈরি করে 114 দিনে। সংবিধান তৈরি হতে, সংবিধানের যে অংশটা সেইটা তৈরি হতে সময় লাগে হচ্ছে 114 দিন। এই প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে তোমাদের। এরপর আমরা কমিটিগুলো সম্পর্কে পরের দিনের ভিডিওতে আলোচনা করব, ড্রাফটিং কমিটি কি, এই সমস্তগুলো তখন বুঝতে পারবে। টোটাল এক্সপেন্ডিচার হয়েছিল 64 লাখ টাকা সেই সময়। On January 24, 1950, the Constituent Assembly held its final session। অর্থাৎ এই দিনে 24 জানুয়ারি 1950 এই দিনে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এদের ফাইনাল যে সভা সেটা অনুষ্ঠান করে, কারণ এরপরে আরও সেটা দরকার ছিল না। সংবিধান তৈরি হয়ে গেছে, এবার এরপরে ভোট হবে, ভোটে নতুন পার্লামেন্ট তৈরি হবে। 24 জানুয়ারি 1950 এই দিন লাস্ট কাজ যেটা করে সেটা আমরা আগে স্লাইডে দেখে এলাম, যে এই দিন রাজেন্দ্র প্রসাদকে করা হয়, প্রেসিডেন্ট বানানো হয়, ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল অ্যান্থেম নেওয়া হয়, ন্যাশনাল সং আর ন্যাশনাল অ্যান্থেম নেওয়া হয়। এইগুলো সমস্ত কিছু করে ফাইনালি এটা তার সভা বন্ধ করে দেয়। কাজ এখনো পর্যন্ত কাজ করবে 26 জানুয়ারি, সরি, it however did not end and continued its provisional parliament of India from 26 January 1950 till the formation of new parliament after the first general election in 1950 and 52। অর্থাৎ 26 জানুয়ারি 1950 এই দিনে সংবিধান গৃহীত হয়। সংবিধান গৃহীত হলেও হবে না, অ্যাডপ্ট করা হলেও শুধু হবে না, সংবিধান অ্যাডপ্ট করা হলো, মানুষের জন্য সংবিধান মানুষকে দেওয়া হলো, সব ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত পার্লামেন্ট তৈরি হয়নি। যারা শাসন করবে তারা এখনো পর্যন্ত ভোটের মাধ্যমে নির্বাচিত হয়নি। তো 1951-52 খ্রিস্টাব্দে প্রথম ভোট হয়, ফার্স্ট জেনারেল ইলেকশন। এখানে সমস্ত মানুষ ভোট দেয়, দিয়ে একটা পার্লামেন্ট চুজ করে। পার্লামেন্ট মানে বুঝতে পারছো, রাজ্যসভা লোকসভা এটাকে একসাথে মিলে পার্লামেন্ট বলা হয়। তো সেই পার্লামেন্টটা চুজ করে এবং তারপরে এদের কাজ শেষ হয়। এরপরে তারা হ্যান্ড ওভার করে দেয় তাদের ক্ষমতা, তাদের সমস্ত কাজ কার উপরে? পার্লামেন্টের উপরে। তারপর থেকে এখনো পর্যন্ত পার্লামেন্টই এই দায়িত্বটা পালন করে আসছে। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কাজ শেষ হয় যখন প্রথম ইলেকশন হয়, তখন গিয়ে। ক্লিয়ার? এই অবধি হলো। বাকি এরপর যেটা রয়েছে কিছু ইম্পর্টেন্ট নোট, যেটা আমরা একটু আগেই দেখে এলাম, চিফ কমিশনার প্রভিন্স, এগুলো হচ্ছে যে এগুলো ছিল তার মধ্যে কিছু নোট, সেগুলো বলেই এসছি। আর আজকের টপিকটা এখানে শেষ হচ্ছে। যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দাও। আর যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, একটু শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে, তোমাদের যে রয়েছে সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে একটু শেয়ার করো, যাতে এই চ্যানেলটা একটু বড় হতে পারে। এবং চ্যানেলটা বড় হলে আমরাও কাজ আরো বেশি করতে পারবো, ভালোভাবে আরো বেশি কিছু করতে পারবো, যেটা হয়তো একটু অভাব হয় এখন, ভিউ কম হয়, সমস্ত কিছু একটু তোমাদের একটু হেল্প করতে হবে। তাই বলছি প্লিজ একটু শেয়ার করো এবং লাইক করো। লাইক করলে মোটিভেশন বাড়ে, কাজ করতে ভালো লাগে। তো এই ছিল আজকের কথা। এর পরের দিনে আমরা কমপ্লিট করব এই চ্যাপ্টারটা। আশা করছি পরের দিনে কমপ্লিট হবে। কয়েকটা এইখানে কিছু সভা তৈরি হবে, কয়েকটা কমিটি তৈরি হবে, সেই কমিটিগুলো সম্পর্কে কথা বলবো, যেমন ড্রাফটিং কমিটি, এই সমস্ত পরের দিন আমরা দেখবো। ওকে, তো এই ভিডিওটা এই অবধি থাকছে। দেখার জন্য ধন্যবাদ। এই ভিডিওটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিনে।